আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থামল। মেঘকে নামিয়ে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটমিট করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আখি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোতে সজ্জিত সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিকমতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের বাসরঘর আমি নিজের হাতে সাজাবো। এমনভাবে সাজাবো যেন বাসরঘর দেখতে দেখতেই রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাও বুঝতে পারছে না। আবির শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছ কেন? ওহো, আমরা কিছু বললেই লজ্জা দিচ্ছ? আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিলি, এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, চল ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজতেছে, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের এক পাশে যেতেই মেঘ আরেক দফায় বিস্মিত হল। লাইটিং করা ইংরেজি বড় বড় অক্ষরে লেখা, ম্যারি মি। মেঘ দুহাতে মুখ চেপে সেই লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরের আরও 4-5 জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমন সাজানো যা দেখে মেঘের চোখই সরছে না। রাসেলরা সবাই আতশবাজি সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণস্বরে বলল, তুই আমার অবসন্ন হৃদয়ের অস্ফুট প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি পুনরায় নেশাক্ত কণ্ঠে বলল, উইল ইউ বি মাই সোলমেট? মেঘ আবেগময় কণ্ঠে ঝটপট বলল, ইয়েস। আশেপাশে রাসেলদের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের, সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্মৃতির মতো। আবির হাত বাড়াতেই মেঘ নিজের ডান হাতটা আবিরের হাতের উপর রাখল। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাত সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন নিয়ে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতের আঙুলে আংটি পরিয়ে দিয়েছিল বলে মিনহাজরা কত কি বলেছিল। মেঘও সেসব কিছু মেনে নিয়েছিল, ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডান হাতে পড়তে হয়, সেজন্যই আজ ডান হাত বাড়িয়েছিল। আবির আংটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙ্গুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটি বাম হাতে পরাতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শুধালো, আপনি গত বছর আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা নোস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছরে এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি। লিমন স্বাভাবিক কণ্ঠে শুধালো, এখন কি আতশবাজি ফুটাতে পারি? আবির ঘাড়কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা উপরে তুলে মৃদুস্বরে বলল, আংটিটা পছন্দ হয়েছে? আংটির দিকে না দেখেই মেঘ বলে দিল, আপনার দেয়া প্রতিটা জিনিসই আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল, একটু দেখে তো নে। মেঘ এবার আংটির দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে এ লেখা। আংটিটা সবসময় হাতে রাখবি। মেঘ তৎক্ষণাৎ আংটিতে চুমো খেয়ে বলে উঠল, আমি এই আংটি কখনো খুলবই না। মেঘের কাণ্ড দেখে আবিরের ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাজি ফুটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেদিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফুটাবো। ওকে। মেঘ 2-1টা ফুটানোর চেষ্টা করেছে, অতঃপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হৈহুল্লোড় দেখছে আর হাসছে। এখনো আরো অনেক বাজি ফুটানো বাকি। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। মোবারক হেসে বলল, শেষ করেই চলে যাব। কয়টা বাজে দেখছিস, এক্ষুনি যা। তারাও আর কোনো কথা বলেনি, জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে।
আবির ছাদের দরজা লাগাতে গেল। রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসলো। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওনারা কত আনন্দ করছিল, আপনি ওনাদের ওভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শুধালো, কি কথা? ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখন পর্যন্ত ঘটা প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসছে। অনমনে বলে উঠল, আপনি আবারও আমায় ছেড়ে চলে যাবেন না তো? আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্নে আবির খুব বিরক্ত হলো। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে চোখ ছোট করে বলল, তোর চোখের পাতায় কি লাগছে? দেখি চোখটা বন্ধ করত। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শুধালো, কি লাগছে? আবির 1 সেকেন্ড দেরি না করে মেঘের লাল রঞ্জকে সুশোভিত ওষ্ঠে নিজের অধর ছুয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। স্বাভাবিকের তুলনায় 2 চোখ 3 গুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয় তোলপাড় করা রং বেরনের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে গেছে। শ্বাসনালীতে ভয়ানক ঝড় চলছে। আবিরের খোঁচা খোঁচা দাড়ির আমর্ষে মেঘের শিরা উপশিরা রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাকে মুখে লাগছে। মেঘ দুহাতে আবিরের বুকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করল। সরাতে তো পারলই না, উল্টো আবির মেঘের উদরের পাশ আঁকড়ে ধরে মেঘের আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি আরো বেশি প্রশস্ত হলো। আবির অন্য হাত দিয়ে মেঘের 2 চোখ বন্ধ করে দিল। আবিরের নিঘোর সংস্পর্শে মেঘের গায়ে কাটা দিয়ে উঠছে। ঘামে জবজবে মেঘের শরীর বেয়ে অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছুই যেন আজ আবির থেকে ছাড়াতে পারল না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অধর থেকে অধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানের কাছে মুখে গিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবেই শাস্তি দেব, মনে থাকবে? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, অযাচিত পরিস্থিতিতে মেঘ সচকিত হয়ে আছে। নিষ্কলুষ মনে জমে থাকা ভয়, ভীতি আর অভিমানেরা অবিদিতে গুম হয়ে গেছে। আবির ভাইকে নিজের করে পাওয়ার যে উন্মাদনা এতদিন তাড়া করে বেড়াচ্ছিল, সেই উন্মাদনার পরিসমাপ্তি ঘটেছে আজ। আবিরের অনুষঙ্গে নিজেকে হারাতে বসেছে। আবিরের অপলক দৃষ্টি, নেশাক্ত কণ্ঠ, হাস্যোজ্জ্বল চেহারা আর অনখিলাসিত ঘনিষ্ঠতা অবসহন করতে অনল্পে হিমশিম খেতে হচ্ছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে ঠিকই, তবে মেঘের মায়াবী আদলে নজর আটকে আছে। আবিরের উত্তুষ্ণ চাহিনীতে মেঘের বুকের ভেতরটা লজ্জায় হাঁসফাঁস করছে। অতর্কিতে চিবুক নামিয়ে নিল। আবির সঙ্গে সঙ্গে 2 আঙুলে পুনরায় মেঘের চিবুক উঠিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই জানিস তোকে আজ কতটা সুন্দর লাগছে? মেঘ চোখ তুলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কতটা? সমুদ্রের প্রভূত জলরাশি যতটা সুন্দর ঠিক ততটা। দেখতে প্রশান্ত হলেও সঙ্গীন। মেঘ মলিন হাসল। আবির পরপর শক্ত কণ্ঠে শুধালো, তোকে শাস্তিটা কেন দিয়েছি জানিস? বাজে কথা বলেছি তাই? জি না, আপনি আমার সাজানো পরিকল্পনা নষ্ট করেছেন তার জন্য। আমি কি করেছি? আবির শ্বাস ছেড়ে বলতে শুরু করল, 2টা বছর ধৈর্য রাখতে পারলেন, অথচ আর 2টা দিন ধৈর্য রাখতে পারলেন না। আমি বলেছিলাম আপনাকে আমি কোনো প্রকার প্রতিশ্রুতি দিব না, সরাসরি বিয়ে করব। মানে আজ আপনাকে বলবো, কাল বিয়ে করব, এমনটাই ভেবে রেখেছিলাম। আমার সবকিছু প্ল্যান করা। আজ থেকে 2 দিন পর আপনাকে প্রপোজ করতাম, তারপর দিন গায়ে হলুদ আর সবশেষে বিয়ে। কিন্তু আপনি অধৈর্য হয়ে আজই চলে আসছেন। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার ছিল না, তাই নিজের সাজানো পরিকল্পনার কথা ভুলে আপনার ইচ্ছাকে প্রায়োরিটি দিলাম। আমার প্ল্যান ধ্বংস করার শাস্তি তো আপনাকে পেতেই হতো। মেঘ চোখ নামিয়ে নিয়েছে। এখন কথা বলতে একদম ইচ্ছে করছে না। এতদিন আত্মগোপনে থাকা অনুভূতিরা বারবার জানান দিচ্ছে, সম্মুখে দাঁড়ানো ব্যক্তির চোখে চোখ রাখলেই নিজের অস্তিত্ব বিলীন হতে বাধ্য। আবির মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুই আমায় ভালোবাসিস? মেঘ ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, অনেক ভালোবাসি। আর আপনি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, কতটা ভালোবাসিস? যতটা ভালোবাসলে আপনার হৃদয়ের প্রতিটা অনুনাদে আমার নাম শোনা যাবে, ঠিক ততটা ভালোবাসি। আমার জন্য সব করতে পারবি? মেঘ কপাল কুঁচকে বলল, সব পারব, কিন্তু আপনাকে ছাড়তে পারব না। আজ যদি আবির অথবা পরিবার 2টা থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তখন তুই কি করবি? বেছে নিতে পারবি আমাকে?
মেঘ শীতল চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, পারব। যদি বলা হয় আবিরকে ছাড়তে হবে? তখন আবির মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুই আমায় ভালোবাসিস? মেঘ ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, অনেক ভালোবাসি। আর আপনি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, কতটা ভালোবাসিস? যতটা ভালোবাসলে আপনার হৃদয়ের প্রতিটা অনুনাদে আমার নাম শোনা যাবে, ঠিক ততটা ভালোবাসি। আমার জন্য সব করতে পারবি? মেঘ কপাল কুঁচকে বলল, সব পারব, কিন্তু আপনাকে ছাড়তে পারবো না। আজ যদি আবির অথবা পরিবার দুটো থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তখন তুই কি করবি? বেছে নিতে পারবি আমাকে? মেঘ শীতল চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, পারব। আবির মলিন হেসে শুধালো, যদি বলা হয় আবিরকে ছাড়তে হবে তখন? মেঘ অতর্কিতে আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ছাড়তে পারবো না, প্লিজ। আর যাই বলেন আমি সব মেনে নিব। বাসায় মেনে না নিলে সারা জীবন আপনার সাথে থেকে যাব, তবুও কারো কথায় আপনাকে ছাড়তে পারবো না। আবির মেঘের চোখ মুছে ধীর কণ্ঠে বলল, কাঁদতে বারণ করেছি না তোকে? মেঘ ভেজা কণ্ঠে বলল, বাসায় কি কোনোভাবেই আমাদের মেনে নিবে না? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করল, শুধুমাত্র বাসায় মানানোর চেষ্টায় গত 3 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি আমার বাবা মায়ের একমাত্র ভরসা। ওনারা আমাকে অনেক ভালোবাসেন। একজন দায়িত্বশীল ছেলে হিসেবে আমাকে আজীবন ওনাদের পাশে থাকতে হবে। আমি স্বইচ্ছায় কোনোদিন আব্বু আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করব না। 3 বছরে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এখনও করছি। শুধুমাত্র ওনাদের চোখে যোগ্য হওয়ার জন্য প্রাইভেট কার কিনেছি, আলাদা কোম্পানি দাঁড় করিয়েছি, বাসা পর্যন্ত করেছি। ওনারা যোগ্যতা চাইলে আমি আজ জোর গলায় বলতে পারবো, হ্যাঁ, আমি তোর জন্য যোগ্য। তোকে পাওয়ার জন্য ওনারা যদি শর্ত দেন, আমি আব্বু চাচুর দেয়া যে কোনো শর্ত মেনে নিতে রাজি। তবু তোকে আমার লাগবে। কিন্তু ওনারা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় বা তোকে ছাড়ার কথা বলে, তখন আমি চুপ থাকতে পারবো না। পরিস্থিতি যদি এমন হয় যে বাসা থেকে বেরিয়ে আসতে হয়, আমি চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসব, কিন্তু তোকেও তখন আমার সঙ্গে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস কর, আমি তোকে কষ্টে রাখবো না, আর তোকে পরিবার থেকে বিচ্ছিন্নও করব না। কারণ আমি জানি আমার থেকেও তোর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে ওই বাসায়। কিন্তু কি করব বল, আমার যে তোকা লাগবেই লাগবে। বাসায় মেনে না নিলে হয়তো কয়েকটা দিন একটু দূরে থাকতে হবে, তারপর আমি সব ঠিক করে দিব। জাস্ট কয়েকটা দিন। ফুপির মতো 28 বছর পরিবার ছেড়ে থাকতে হবে না তোকে। আব্বু ছাড়া বাকি সবাইকে মানিয়ে নিতে পারবো। হয়তো আব্বু একটু ঝামেলা করবেন, তবে যাই হোক, আজ তোকে আমার সাথে থাকতে হবে। থাকবি তো? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, থাকবো। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আবির মেঘকে বুঝিয়েছে কি কি করতে হবে, কি বলতে হবে, সব বুঝিয়ে দিয়েছে। ততক্ষণেই এশার আজানের সময় হয়ে গেছে। আবির পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। বিকেল থেকে এই পর্যন্ত 24টা কল আসছে। ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। তানভীর কলের পর কল দিচ্ছে। মেঘকে নিয়ে ফিরলে বাসায় যেতে হবে। এদিকে আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান 3 জন মিলে অনেকগুলো কল দিয়েছেন। দুপুরে মিটিং শেষে সিফাতের সঙ্গে আবিরের খুব রাগারাগি হয়েছে, আর একটুর জন্য হাতাহাতি হতে যাচ্ছিল। সিফাতের চালচলন আবিরের একদম পছন্দ না। ছেলেটা যতই ভালো সাজের নাটক করুক না কেন, আবিরের সামনে বারবার ধরা পড়েছে। কিন্তু আলী আহমদ খানের চোখে সিফাত খুবই ভদ্র ছিল। আজ সকালেই আলী আহমদ খান ল্যাপটপে সিফাতকে ফ্যামিলি ফটো দেখাচ্ছিলেন। আবির অফিসে ঢুকতেই সিফাতের কণ্ঠ কানে আসছে, মেঘতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিয়ে দেননি কেন এখনো? একদিন সময় করে মেঘকে দেখতে যাব, সাথে সবার সাথে পরিচয় হয়ে যাবে। আলী আহমদ খান কথাটা তেমনভাবে গুরুত্ব না দিলেও আবিরের শরীর রাগে জ্বলছিল। আব্বুর সামনে কিছু বলতে পারছিল না, আবার চুপও থাকতে পারছিল না। তার উপর মিটিং থেকে বের হতেই দেখল সিফাতের ফোনের স্ক্রিনে আবিরদের ফ্যামিলি ফটোতে থাকা মেঘের ছবি তো বড় করে দেখছে। ওই ছবি দেখে আবিরের মেজাজ তুঙ্গে। রাগে চিৎকার করতে সিফাত ছবি কেটে দিয়েছে। ইকবাল খান দ্রুত ছুটে আসেন। উনি কিছু না বুঝলেও আবিরের অগ্নিমূর্তি ধারণকৃত রূপ দেখে টেনে হিচড়ে আবিরকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। আলী আহমদ খান তখনও নিশ্চুপ ছিলেন। সবকিছুতেই ওনার মনে হচ্ছিল আবির সিফাতকে জব দিতে নিষেধ করেছিল, আর সেই ক্ষোভেই সিফাতের সাথে রাগারাগি করে। তার উপর আলী আহমদ খান বলে বসেন সিফাতকে বাসায় থাকার ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনে আবিরের রাগ 3 গুণ বেড়ে গেছিল। আব্বুর সাথে রাগারাগি করে আবির তখনই অফিস থেকে বেরিয়ে আসছিল। নিজের অফিসে এসে কেবিনে বসার 10 মিনিটের মধ্যে কল আসে মেঘ শাড়ি পরে বাসা থেকে বেরিয়েছে। একে আব্বুর উপর মেজাজ খারাপ, সবকিছু মিলে বিরক্ত। তার উপর মেঘের আকস্মিক কর্মকাণ্ডে অনিচ্ছাসহ প্রেয়সীর কথা ভেবে বেরিয়েছিল, আর এখনও হাসি মুখে মেঘকে সময় দিচ্ছে। তবে সে বিকেল থেকেই ফোন সাইলেন্ট করে রেখেছে। আজ যা হবে খান বাড়িতেই হবে। আবির মেঘকে সাথে নিয়ে নিচে আসলো। ততক্ষণে স্টাফের প্রায় সবাই চলে গেছে। মিরাজ আর তার 2-3 জন ফ্রেন্ড বসে আছে। আবিরদের নামতে দেখে শান্ত কণ্ঠে বলল,
ভাইয়া, সবার খাওয়া শেষ, ওনারা যে যার মতো চলে গেছেন। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা, কিন্তু রাকিবরা কোথায়? মিরাজ রাশভারী কণ্ঠে বলল, রিয়া ভাবি কল দিয়েছিল, উনি বোধহয় অসুস্থ, রাসেল ভাইয়াকে নিয়ে তাড়াহুড়ো করে গেছেন। কল দিয়েছিলাম, রিসিভ করেননি। ও, রাকিবরা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবার খাওয়া হয়েছে। তোমরা খেয়েছ? না ভাইয়া, তোমরা খাওয়ার পর খাবো, আবির স্বাভাবিক কণ্ঠে বলল। খেয়ে নিলেই পারতে। আবির মেঘকে খাবার রেডি করে দিচ্ছে। আজকের সব খাবার রেস্টুরেন্ট থেকে আনানো। সন্ধ্যার দিকে মিরাজের ফ্রেন্ডরাই খাবার নিয়ে এসেছিল, সাথে ওয়ান টাইম প্লেট আর গ্লাসও নিয়ে আসছিল। মেঘকেও সেই প্লেটেই খাবার দিয়েছে আবির। মিরাজ আর ওর ফ্রেন্ডরা ছাদে গেছে। মেঘ জিজ্ঞেস করল, আপনি খাবেন না? খেতে ইচ্ছা করছে না, যতক্ষণ না সবকিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ স্থির হতে পারছি না। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, যা হবার হবে, সারাদিন খাননি, আগে খেয়ে নিন, আমি খাইয়ে দেই। আবির আড়া চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, বাব্বা, বউ ফিল এসে গেছে নাকি? মেঘ ভেংচি খেটে বলল, দেখি হা করেন। আবির কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। খেতে খেতে তানভীরকে কল দিয়ে কথা বলে নিয়েছে। মিরাজকে আগেই বলেছিল আবির শার্ট আর প্যান্ট নিয়ে আসার জন্য। আবির পাঞ্জাবি পায়জামা পাল্টে শার্ট প্যান্ট পরে মিরাজদের থেকে বিদায় নিয়ে রওনা দিল। আজ মিরাজরা এখানেই থাকবে, আগামীকাল তানভীর এসে সবকিছু গুছিয়ে রেখে যাবে। যাওয়ার আগে মেঘ হলুদ আর সাদা সবগুলো গোলাপ একসঙ্গে শপিং ব্যাগে করে নিয়ে গেছে। আসার সময় কিছুটা দূরত্ব থাকলেও এখন বাইকে বসেই মেঘ পিছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবির মুচকি হেসে নিজের এক হাত মেঘের দুহাতের উপর রেখে উদ্বেলহীন কণ্ঠে বলল, বাসায় উল্টাপাল্টা কিছু বললে এইভাবে জড়িয়ে ধরতে পারবেন তো? মেঘ আস্তে করে বলল, দেখা যাক, আপনি পারবেন? আবির মৃদু হেসে বলল, অবশ্যই, আমি একদম কোলে নিয়ে চলে আসব। মেঘ মেকি স্বরে বলে উঠল, আমিও দেখব আপনার কেমন সাহস। ওকে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ আবিরের প্রশস্ত পিঠে মাথা এলিয়ে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। অনেকটা পথ যাওয়ার পর মেঘ আচমকা ডাকল, আবির ভাই। আবির তৎক্ষণাৎ ব্রেক কষল। বাইক থেকে নেমে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে বলল, কথায় কথায় ভাই বলার অভ্যাসটা ত্যাগ করুন, আমি আপনার ভাই না, ওকে? মেঘ শান্ত স্বরে শুধালো, ভাই না ডাকলে কি ডাকবো? আবির ডাকবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে বলল, আমি পারবো না। কেন? স্বামীর নাম মুখে নিতে নেই, আপনি জানেন না? আবির হাসতে হাসতে বলল, হায় রে কুসংস্কার। গত 2 বছরে আবির ভাই ডাকতে ডাকতে কান তবদা করে ফেলছিল, এখন বলতিস স্বামীর নাম মুখে নিতে নেই। মেঘ মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, তখন আপনি আমার স্বামী ছিলেন না, চাচাতো ভাই ছিলেন, বুঝেছেন? বুঝেছি, কিন্তু আরেকবার যদি আবির ভাই বলিস তাহলে বাম হাতে কানের নিচে এমন থাপ্পড় দিব 3 দিন বেহুশ থাকবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, তাহলে ডাকবো কি আমি? আবির নির্দ্বিধায় বলল, আহিয়ার আব্বু। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে প্রশ্ন করল, আহিয়াকে? আবির মুচকি হেসে বলল, আমার মেয়ে। হোয়াট? আপনার মেয়ে আসলো কোথা থেকে? আবির দুষ্টামির স্বরে বলল, মেয়ে আমার একার না, আমাদের 2 জনের মেয়ে আহিয়া। মেঘ নিজের পেটে হাত রেখে উদ্বেগপূর্ণ কণ্ঠে প্রশ্ন করল, আমাদের মেয়ে মানে? আমার তো এখনো বিয়েই হয়নি, মেয়ে কোথা থেকে আসবে? আবির নিঃশব্দ হেসে মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, আরে বোকা মেয়ে, আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি। মেঘ আহামকের মতো তাকিয়ে বলল, ছি, আপনার কি লজ্জা লাগে না? ও মা, লজ্জা লাগবে কেন? এই যে আজে বাজে কথা বলছেন। হবু সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয়, তাহলে এই নির্লজ্জ জীবন আমি রাখব না। মেঘ বিরক্তি ভরা কণ্ঠে বলল, ভাজলামি রেখে তাড়াতাড়ি বাসায় চলুন। আজ বাসায় যে কি হবে, দেখা যাবে আপনার জীবনই ঘূর্ণিঝড়ে উড়ে যাবে। তখন এই আহিয়া আবিহা হাজার কেঁদেও তার বাপকে পাবে না। আবির 2 আঙ্গুলে আলতোভাবে মেঘের নাক চেপে হেসে বলল, তার মানে আপনি মেনে নিচ্ছেন আহিয়া আমার মেয়ে আর আপনি তার মা? মেঘ ফোঁস করে উঠে আবিরের হাতে চিমটি কেটে বলল, আপনি কি যাবেন? আবির উহ করতে করতে বাইকে বসল। বাইক স্টার্ট দিতে দিতে তপ্ত স্বরে বলল, অবোধ জামাইকে চিমটা কাটা মোটেই ভালো লক্ষণ না। আল্লাহ, বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, বাসায় মানলে বিয়ে 2-3 দিন পরে হবে, আর বাসায় না মানলে রাতেই আপনাকে নিয়ে পালাবো। মেঘ আর কিছু না বলে আবারও আবিরকে জড়িয়ে ধরে বসল। বুকের ভেতর চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। আজ বাসায় কি হতে চলেছে সেসব ভেবেই আতকে উঠছে বারবার। দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিছে মাথা রেখেই আস্তে করে ডাকল, এই যে। আবির নিরুত্তর। মেঘ আবারও ডাকল, এই যে শুনছেন? আবির এবারও নিরুত্তর। মেঘ গলা খাখারি দিয়ে মায়াবী কণ্ঠে বলল, আহিয়ার আব্বু।
আহিয়ার আম্মু বলো। মেঘ উদাসীন কণ্ঠে শুধালো, আমার জন্য এত কিছু করলেন, অথচ একবারের জন্য আই লাভ ইউ বা ভালোবাসি বললেন না কেন? ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? দুজন দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয়? দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসি শব্দটা কি বলতেই হবে? মেঘ উত্তর খুঁজে পেল না। সত্যিই তো, একজন আরেকজনের অনুভূতি বুঝা, পাশে থাকা, চাওয়া পাওয়ার মূল্যায়ন করা, দুজন দুজনকে সম্মান করা, এগুলোই তো ভালোবাসার প্রতীক। মুখ ফোটে ভালোবাসি না বললেও বাবা মায়েরা আমৃত্যু সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যান। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে সারা জীবন পাশে থাকেন। ভাই বোনের সম্পর্কেও কেউ কাউকে ভালোবাসি বলে না, অথচ কারো কোনো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তবে কেন ভালোবাসি কিংবা আই লাভ ইউ শোনার এত প্রবণতা সবার মাঝে? প্রতিনিয়ত ভালোবাসি বললেই কি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া যায়? মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই মেঘের। বাসার কাছাকাছি আসতে বেশ কিছুটা সময় লেগেছে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দুজনেই নামল। পরপর কল দিল তানভীরকে। তানভীর অনেকক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ হলো একটা কাজে গেছে, আসতে একটু সময় লাগবে। কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটাচলা করায় শাড়ির যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আবির মেঘের শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, একা যেতে পারবি নাকি তানভীর আসা পর্যন্ত অপেক্ষা করবি? যেতে পারবো। শোন, কারো সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই, সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিবি। আচ্ছা, যাব এখন? মেঘ গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। আবির নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মেঘ কিছু দূর যেতেই আবির উচ্চস্বরে ডাকল, মাহাদিবা খান মেঘ। মেঘ সহসা থমকে পালিয়ে পেছন ফিরল। আবির পূর্বের ন্যায় আবারও বলল, সাজ্জাদুল খান আবিরের মিসেস হওয়ার প্রস্তুতি নিন, খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন। মেঘ অবাক লোচনে তাকিয়ে নিঃশব্দে হাসল, হাত নেড়ে বিদায় দিয়ে সামনে ঘুরল। এক পা বাড়াতেই আবির উদ্ধত কণ্ঠে আবার বলল, আই লাভ ইউ মেঘ, আই লাভ ইউ ইনফিনিটি। মেঘ অতর্কিতে ঘুরে দাঁড়ালো, আশ্চর্য নয়নে তাকালো আবিরের মুখের দিকে। আই লাভ ইউ শোনার অনুমাত্র ইচ্ছাও মেঘের ছিল না। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবেগ আটকে রাখতে পারল না। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আবেগকে। আহ্লাদি কণ্ঠে বলল, আই লাভ ইউ ইনফিনিটি। আবির মেঘের মুখটা তুলে কপাল বরাবর চুমু খেয়ে শান্তস্বরে বলল, ভালোবাসি, 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 আমৃত্যু ভালোবাসি তোকে। মেঘের বিস্মিত আখি যুগল আবিরের চোখে নিবদ্ধ। ফাঁকা রাস্তা, কিছুটা দূরে থাকা ল্যাম্পপোস্টের আলো আবিরের সামলা চেহারায় পড়ছে। মেঘ সেই মায়াময় আদলে তাকিয়ে থেকে অনমনে বলে উঠল, আপনি এত কিউট কেন? আবির মৃদু হেসে বলল, এখন কিন্তু শাস্তি দিব। মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা সরে দাঁড়ালো। পরপর থমথমে কণ্ঠে শুধালো, ভালোবাসি বলবেন না তো? এখন বললেন কেন? আবির তপ্ত সরে বলল, আমি তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখব না, তাই। মেঘ অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আমার খুব ভয় হচ্ছে। আবির হিজাবের উপর দিয়ে মেঘের দুগালে হাত রেখে চাপা সরে বলল, আমি আছি তো তোর পাশে, ভয় কিসের? আমি বেঁচে থাকতে তোর উপর একটা আঁচড়ও পড়তে দিব না। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। মেঘের সামনে কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভেতর ভয়ঙ্কর তোলপাড় চলছে। কি হবে বা হতে চলেছে সেসব ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। মনে আতঙ্ক বাসা বেঁধেছে অনেক আগেই। তার উপর দুপুরে আব্বুর সাথে রাগারাগি করে অফিস থেকে বেরিয়েছে, সারাদিন আব্বুর ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। মেঘ বাসায় ঢুকে গেছে। আবির পকেট থেকে ফোন বের করতেই দেখল আলী আহমেদ খানের কল আসতেছে। আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করল। আবির কিছু বলার আগেই আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির তুমি কি শোধরাবে না? কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ তোমার কোনো খবর নেই। এত কিসের রাগ তোমার? আবির শান্ত স্বরে বলল, বলুন। আমি কি বলবো? কি বলতে বাকি রাখছো তুমি? রাজশাহীর অফিসে সমস্যা হয়েছে, বিকেলের দিকে খুব মারামারি হয়েছে। এখনো পরিস্থিতি ভালো না। তোমার চাচুর শরীর খারাপ, অফিসেই আসেনি। এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো, বাধ্য হয়ে এখন আমাকেই যেতে হচ্ছে। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন মানে? আপনাকে কোথাও যেতে হবে না, আমি এখনই আসছি। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিলেন, ব্যবসা যেহেতু আমার, সব দায়ও তো আমারই। মরি আর বাঁচি, ব্যবসা করে যাব। তোমরা তোমাদের রাগ নিয়ে থাকো। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? বাসস্ট্যান্ডে। আমি আসছি এখনই। আসতে হবে না, আসতেছি আমি। এদিকে মেঘ শাড়ির আঁচলের নিচে ফুল আর আংটি পরিহিত হাত লুকিয়ে বাসায় ঢুকল। রান্নাঘরে মালিহা খান আর আকলিমা খান কাজ করছেন, আর কেউ নেই। এই সুযোগে মেঘ দ্রুত চলে যাচ্ছে।
মালিয়া খান অকস্মাৎ মেঘকে দেখে ডেকে উঠলেন, শাড়ি পরে কোথায় গিয়েছিলি তুই? এত রাত করে বাসায় আসছিস কেন? মেঘ ছোট করে বলল, ঘুরতে গিয়েছিলাম। মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে। একদম শাওয়ার শেষ করে বিছানায় শুলেছে। বন্যার কথা মনে হতেই সঙ্গে সঙ্গে বন্যাকে কল দিল। আজকের সব ঘটনা একে একে বলছে। আবির দ্রুত বাসস্ট্যান্ড পৌঁছালো। আলী আহমেদ খান ব্যাগ নিয়ে ব্রেঞ্চে বসে বসে চা খাচ্ছেন। আবির সামনে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আব্বু, আপনি বাসায় যান, আমি যাচ্ছি। এভাবে কিভাবে যাবে? বিকেল থেকে অনবরত কল দিচ্ছি তোমাকে, এমনকি ইকবাল এবং কি মোজাম্মেলকে দিয়েও কল দেওয়ালাম। আর তুমি কি করলে? কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না। এখন এসে বলছো তুমি যাবে? মজা করছো? সরি আব্বু, আর এমন হবে না। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিলেন, এখন সরি বলতে হবে না, যাও রাগ করে গাল ফুলিয়ে বসে থাকো, প্রয়োজনে 7 দিন বসে থাকো, আমি চলে যাচ্ছি, তোমাকে আর কেউ বিরক্ত করবে না। আবির শীতল কণ্ঠে বলল, সরি আব্বু, আর এমন করব না, রিয়েলি সরি। এই আমি কানে ধরছি। আলী আহমেদ খান চায়ের কাপ রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাত আটকে বললেন, কানে ধরতে হবে না, বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলো কিছুই না। আবির মলিন হেসে বলল, রাজশাহী আমি যাচ্ছি, আপনার এই শরীর নিয়ে এত দূর যেতে হবে না। তুমি তো জামা কাপড় পর্যন্ত নিয়ে আসনি, কিভাবে যাবে? 2-1টা জামা কাপড় কিনে নিব, সমস্যা নেই। তোমার বাইক কি করবা? তানবীর এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি ওকে কল দিচ্ছি। ঠিক আছে, যাও। কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানেও কারো সাথে রাগারাগি করেছো আর আমার কানে খবর আসছে, তাহলে তুমি কানে ধরেও মাফ পাবে না, এই আমি বলে দিলাম। আবির ধীর কণ্ঠে বলল, কারো সঙ্গে রাগারাগি করব না, কিন্তু আমি ফেরার পর আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, কি বলবা? এখনই বলো। আবির মৃদুস্বরে বলল, এখন না, রাজশাহী থেকে এসে বলবো। আচ্ছা, তোমার ইচ্ছে। ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও, মোজাম্মেলের শরীর ভালো হলে ওকে পাঠাবো। আচ্ছা, বাস ছাড়া সময় হয়ে যাচ্ছে। আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে। তানবীর এসেছে অনেকক্ষণ পর। আবির রাজশাহী যাচ্ছে দেখে তানবীর থম মেরে দাঁড়িয়ে আছে। বড় আব্বুর সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে। আলী আহমেদ খান তানবীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চলো এখন। জি। আবিরের বাস ছাড়ার কিছুক্ষণ পরই আবির মেঘকে কল দিল। মেঘ বন্যার কল কেটে আবিরের কল রিসিভ করে চিন্তিত স্বরে জানতে চাইল, কোথায় আপনি আর কখন আসবেন? আবির ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে ইমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হচ্ছে, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তোকে যা বলি একটু শোন, হাতের আংটিটা খুলে কোথাও লুকিয়ে রেখে দে, আমি আসলে আবার পরিয়ে দিব। আর এই 2-3 দিন খুব বেশি সাবধানে থাকবি। প্রয়োজনে সারাদিন ঘুমাস, তবুও বাসার কারো মুখোমুখি হোস না। বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করে কেউ আসলে ভুলেও সামনে যাস না। আর অবশ্যই আমাকে জানাবি। সামান্য কোনো বিষয়েও বাড়াবাড়ি করতে যাস না। সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে। যেভাবে রেখে গেলাম 3 দিন পর যেন সেভাবেই পাই। একটা কথা মনে রাখিস, তোর কিছু হলে আমি সত্যি মরে যাব। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ঢাকা রাজশাহী মহাসড়কে প্রদীপ্ত সড়ক বাতির অতিশয় আলোর ভিড়েও আবির অন্তর্জ্ঞানী মনে উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিশঙ্কায় আবিরের ভ্রুযুগল কুঁচকে আছে, চেহারার লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের ঔজ্জ্বল্য চাঁদে অনমনেই নিজের চাঁদকে খুঁজছে। হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে আত্মবোতায় রাখা প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুণ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না, এটাও আবিরের অজানা নয়। গত বছরের দেয়া ডায়মন্ড রিংটা প্রথম আঙুল থেকে খুলতেই চাইতো না মেঘ। আকলিমা খান, হালিমা খানরা কয়েকবার জিজ্ঞেস করেছেন, এটা কিসের রিং, কে দিয়েছে, ডায়মন্ড কিনা। আবির আর তানভীর বহু কষ্টে ওই সিচুয়েশন সামলেছিল। তখন অনেক মেঘকে বুঝিয়ে আংটি খুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল ঠিকই, তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কের আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নিবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবিরের এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে আলী আহমেদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার ছোটখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে 9টার পরপর মেঘকে কল দিতে রেডি হতে লাগলো। পরপর 2বার কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসতেছে। আবির তাড়াহুড়োয় অফিসে চলে গেছে। তানভীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়েই স্প্যারোজ ড্রিম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবিররা যা কিছু অগোছালো রেখে আসছিল সব গুছাতে হবে, বাসা পরিষ্কার করাতে হবে, তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল সেগুলো করাতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে 12টা 1টা বেজে যাবে। এদিকে বন্যা ক্লাসে একা ঝিমাচ্ছে।
মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুব বোরিং লাগছে। মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখল। পেছন থেকে দেখতে অবিকল তানভীরের মতো। বন্যা অনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরশুদিন রাতে প্রায় 3টা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়েই কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানভীর যেই বন্যাকে নিজের কথা বলতে যাবে, ততক্ষণে বন্যা অর্ধ ঘুমে তলিয়ে গেছে। তানভীর 2-একবার মৃদুস্বরে ডেকেছে, বন্যা ঘুমের ঘরে শুধু হুঁ হুঁ করছিল। তারপর আর বন্যার কিছুই মনে নেই। গতকাল সারাদিনে একবার তানভীরের সাথে কথা হয়েছিল, সেটাও মেঘের ব্যাপারে। মেঘকে সবকিছু বলে দিয়েছে কিনা সেটাই শুধু জিজ্ঞেস করেছিল। বন্যা হ্যাঁ বলায় তানভীর রাগীশ্বরে বলেছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বোঝে সেটা বনুকে বলে দিলা। সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছিল, এখন অবধি তানভীরের কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভেতরে ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানভীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকল, শুনছেন? ছেলেটা পেছনে ঘুরতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বন্যা কাশতে কাশতে বলে উঠল, সরি ভাই, সরি, আমি অন্য কাউকে ভেবেছিলাম। সেই ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগীশ্বরে জিজ্ঞেস করল, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি 2nd ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না তাই সরি বলেছি। ইচ্ছেকৃত ভাই ডেকে সরি বলতে আসিনি। মুখে মুখে কথা বলছো আবার, এজন্যই বলি মেয়ে মানুষ আসলেই ভেজাল। বন্যা একটু রাগেশ্বরে বলল, আজব মানুষ তো। বন্যা যেই ছেলেকে ডেকেছিল ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, সরি, ওর কথায় কিছু মনে করো না আপু, বেচারার 3 দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করতেছে। বন্যা মুখ ফসকে বলে ফেলল, ঠিকই আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপ হবেই। দুইজনই কপাল কুচকে রাগি রাগি ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যার মনের কথা মুখ ফসকে বের হয়ে গেছে এটা বুঝতে কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। মিনহাজ আর তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইল, এভাবে ছুটছিস কেন, আর ছেলেগুলোই বা কে? বন্যা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভাবছিলাম উনি। মিনহাজ একটু ভাব নিয়ে জিজ্ঞাসা করল, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুইজন মেকিশ্বরে একসঙ্গে বলে উঠল, ও। বন্যা রাগীশ্বরে বলল, ফাজলামো করিস না। মিনহাজ হেসে জিজ্ঞেস করল, তানভীর ভাইয়াকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকে দেখিস। বন্যা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল, প্যারা নিও না বিটু, ভাইয়া আসতেছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, উনি আসবে সত্যি? তামিম মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলছে মিস করে না, যেই আসছে শুনছে অমনি লাফায় উঠছে। মেয়ে মানুষ, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। বন্যা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল, উনি সত্যি আসবেন কি না? উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশন আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজে কল দিয়ে দেখেন, আমাদের কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে যাচ্ছে। বন্যা আশপাশ তাকিয়ে দেখল, ওই ছেলেগুলোকেও আর দেখা যাচ্ছে না। এদিকে তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানভীর হেসে বলল, আরেকটু অপেক্ষা করুন, রাস্তায় আছি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষা করছে। বারবার ফোন বের করছি কিন্তু কল দিতে পারছে না। অকস্মাৎ আগে দেখা হওয়া দুটো ছেলের মধ্যে এক ছেলে অতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটার ঠোঁট খানিক প্রশস্ত হলো, মৃদুস্বরে বলল, আগে নাও তারপর বলছি। বন্যার রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আজব তো, আমি কোনো ফুল নিব? এর মধ্যে তানভীরের সেই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল, ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। বন্যার নিভু নিভু চোখে তানভীরকে দেখছে। তানভীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানভীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগেই আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল। আপুর বদদোয়ার উল্টো ফলে গেছে, এই খুশিতে ও ফুল দিতে আসছে। তানভীর কণ্ঠস্বর 3 গুণ ভারী করে জানতে চাইল, কিসের বদদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই। আপু কথাটা বলছে 1 ঘন্টাও হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে। গত 3 দিনে যে মেয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি, সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে।
তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল, ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্য কাউকে দিতে আসবেন না। তানভীর বন্যার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমে সাক্ষীতে একবার তানভীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে কি এসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদয়া দাও? না, উনি বাড়াবাড়ি করছিলেন তাই। তানভীর অগ্নি দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচে উঠল, কি করেছে তোমার সাথে? বন্যা তড়িৎ বেগে বলে উঠল, না না, ওরকম কিছু না। উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গিয়েছিল। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোমার রাগও হয়? না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে এত বড় হয়েছি, তার মন মতো কিছু না হলে ফোঁস করে উঠে। ইদানিং আপনাদের দেখছি। তানভীর গলা খাকারি দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুমি যেমন ভাবছো আসলে তেমন না। আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলেই তানভীর মৃদু হাসল। বন্যা ভ্রু উঁচু করে ওষ্ঠ বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল, তুমি তো আমার সম্পর্কে কিছু জানোই না, আর জানতেও চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করল, মেঘ কথায়? এই যে দেখেছ, আমি বুঝাতে চাই অ, আর তুমি বুঝো ক। তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি এসে বলল, আসলেই আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল, বসো। কেন? বসতে বলছি। বন্যা চুপচাপ উঠে বসল। তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না। তানভীর মিম্বের সেই দৃশ্য দেখে মুচকি হাসল। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকল। 5 মিনিটের মধ্যে জবা গাছের ঢাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে, নিরুদ্বেগ সেই চাহনি। এই চোখের ভাষা বোঝার সাধ্যাধিকার নেই। এভাবে তাকানোতে বন্যার থুতনিতেরও ভাঁজ হয়ে আছে। তানভীর গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভ্রু কুচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করছিলে। আমি তখন মজা করেছিলাম। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল, এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজেই হাত বাড়িয়ে ঢালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসল। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানে নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টা স্বরে বলল, মিথ্যা কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভ্রু কুচকে চোখ ছোট করে তাকিয়ে বলল, ও, তার মানে এমনিতে ভালো লাগে না? বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমাচ্ছে বোধহয়। আবির ভাইয়া কোথায়? রাজশাহী। রাজশাহী কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি? করো। আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবেন? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করল, কি হলো বলুন। তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটিতে আসেনি? না। কি করে ও? সারাদিনে কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই, নেটে পর্যন্ত আসছে না। ঘুমাচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলছিল সেটা কি মিটছে? ধ্যাত, কিসের ঝগড়া? 2 স্টাফে ঝগড়া লাগছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠাইছে জানো? বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন হেসে জিজ্ঞেস করল, কবে আসবে? আসছি যেহেতু এখন বললেও কাল জ্বলে যেতে পারবো না। চাচ্চু আগেই আসতে বলছিল আমায়, আমি পাত্তা দেইনি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে চলে আসবো। আচ্ছা, সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে বলল, তানভীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না, কল রিসিভ করছে না, কষ্ট লাগতেছে ভাই। তানভীর কিছু বলার আগে আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজও মুখলেস মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলেই উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলেই রাস্তা আটকে তানভীরকে নামিয়ে নিয়ে গিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম তানভীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালোই লাগে। আবির সারাদিন অফিস শেষ করে টুকটাকি শপিং করে বাসায় ফিরতে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাহিরে। হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করায় উনি শান্ত গলায় বলেছেন, খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোনা মাত্র আবিরের মন আরও বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিনে কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পরপর কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মধ্যে আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আসানোর উত্তর পায়নি। হালিমা খান বলছেন জানেন না, মালিয়া খান বলছেন হয়তো ভার্সিটিতে গেছে।
এদিকে তানভীরকে কল দিচ্ছে, তানভীর সকাল থেকেই ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, সেখানেই দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খানবাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না, ও কি করছে কেমন আছে কিছুই জানতে না পেরে আবিরের মনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। অফিসের কাজেও বিশেষ মনোযোগ দিতে পারছে না। টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে? এজন্যই কি আমার কল রিসিভ করে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকেল দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল, বরাবরের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে। কেন? বাসার কেউ কল রিসিভ করছে না, তোর বোনও রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছেন না। আমি আর অপেক্ষা করতে পারতেছি না, আমি আব্বুকে ফোনে সব বলে দিব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, বড় আব্বু এখন কথা বলার অবস্থায় নেই। কেন? কি হয়েছে? সিফাত ভাইয়া বাসায় আসছেন। হোয়াট? হোয়াই? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আসছে? না না না, বড় আব্বু কিছু জানেন না, হুট করেই চলে আসছে। এখন আর কি, রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় দিবে বোধহয়। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসছে অথচ আমায় কেউ জানায়নি কিছু? তুই বা বাহিরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হইছি। বের হইছিস মানে? কোথায় বের হইছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে, আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কে? সব ঠিক আছে তো? আবিরের একের পর এক প্রশ্নে নাজেহাল তানভীর ঢোক গিলে ছোটো করে বলল, সিফাত ভাইয়ার হাবভাব আমার সুবিধার লাগেনি। কি হয় বলা যায় না, তাই আগে ভাগেই বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। এখন ফোন সাইলেন্ট করে রেখে দিব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়। আবির বাসায় নেই আজ 3 দিন হতে চলল। এই 3 দিনে মেঘের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরকে কল দিলে বেশিরভাগ সময় বাহিরেই পাওয়া যায়। আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে বাসায় নেই। মুজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছুই বলেন না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসায় গত 6 মাসে জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলেও যেতে পারছে না। সবকিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করত আবির। প্রপোজ করেই বাসায় সবার সামনে বিয়ের প্রস্তাব রাখত, কিন্তু এইগুলোর কিছুই হলো না। মেঘকে ছোটখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখনও কিছু বলে উঠতে পারেনি। এদিকে মেঘেরও কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানভীরের সাথেও কথা হয়নি আবিরের। তানভীরের প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধ খেয়ে সেই যে রাতে ঘুমিয়েছিল এখনও ওঠেনি। সিফাত কেন আসছিল, কি বলেছে, এগুলো জানতে আম্মু, মামনি, আব্বু, চাচ্চু সবাইকে কল দিচ্ছে আবির, অথচ কেউ কিছু বলছে না। মালিহা খান বলেছেন উনি কিছু শুনেননি। আলী আহমেদ খানকে জিজ্ঞেস করায় উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসা করেছেন। বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপ্পিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনিও বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমেদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পরপর রুমে আসছে। সকালে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গেছিল। সেসবই এখন গুছাতে হচ্ছে। দিশবিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। এর মধ্যে 3-4টা পুরনো ফাইল বের করে দিয়েছে, এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতে সরি টরি বলে আসছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ আর করা যাবে না। ও আচ্ছা। রাকিব শোন। হ্যাঁ বল। আমাদের বাসায় যাবি একটু? বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না, কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতেই খুব ভয় পাই। গেলেই 10টা কথা জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবো না, তখন উল্টো বাঁশ খাবো। তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগেই আমি সেখানে উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারল না, মুখের উপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরেছে। বেলা 11টা বেজে 47 মিনিট। বাসার মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রের নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলেন, বাবা ভালো আছো? আবির কোনো রকমে ভালো বলেই ভিতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কি যেন করছেন। আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজা। রুম সম্পূর্ণ ফাঁকা, বিছানা টান টান করে বিছানো। এত গুছানো মেঘের রুম কখনো দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানভীর, মিম কেউ নেই।
ছাদ পর্যন্ত ছুটে গেল আবির। কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমেদ খান আবিরকে আট চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? আলী আহমেদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, আমি জিজ্ঞেস করছি মেঘ কোথায়? ও যেখানে থাকার সেখানেই আছে। মানে কোথায়? মোজাম্মেল খান এবার মৃদুস্বরে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকুরহে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামো করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক? আবিরের কানে কিছুই ঢুকছে না। অনবরত মাথা ঘুরছে। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে। সেই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবিরের দু চোখ টকটকে লাল হয়ে আছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। পরনের শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দুহাতে চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানভীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন, মেঘের সঙ্গে গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কৃষ লাল চোখ দুটা আগ্নেয়গিরি লাভার ন্যায় রক্তাভ বর্ণ ধারণ করাছে। বুকের বাম পাশে বক্ষ পিঞ্জরে আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে হুমকি খেয়ে পড়েছে। এলোপাথারি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদুরে আদলখানা ভাসতেছে। 19 ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারোর সাথে কোনো যোগাযোগও ছিল না। তানভীরকে শখানে কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কলও। বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির 2 হাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করল, আমি কিচ্ছু বিশ্বাস করি না। সত্যি করে বলুন, মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, এক কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে আর একটা মানুষও নেই। বাহিরে ডেকোরেশনের লোকজনদের হাউকাও শোনা যাচ্ছে। আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃৎস্পন্দন থেমে গেছে। পরপর অপ্রতিভ কণ্ঠে বলে উঠল, কোন সুখের কথা বলছেন আপনি? ওর জীবনের সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেঘকে ঠিক আমার করে নিব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, কি সব আবল তাবল কথা বলছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু, চাচু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনের সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনাও করতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমায় দিয়ে দেন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। আমি ওর গায়ে কোনোদিন কোনো আঁচড়ও পড়তে দিব না, প্লিজ। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি মেঘ মামুনিকে ভালোবাসো এটা কোনোদিন বলেছো আমাদের? এখন এসব বলে আর কি লাভ হই? তুমি তোমার জীবনে ফোকাস করো। মেঘ মামুনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় 5-7 মিনিট আলী আহমেদ খান আর আবিরের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণের বাহিরে, তবু বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বোঝাচ্ছে মেঘের কিছু হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতেই পারে না, তানভীর সবকিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমেদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন। আলী আহমেদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করল, মামুনি, তুমি তো জানো মেঘ কোথায়? প্লিজ বলো, বিশ্বাস করো আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখে পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগেই আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য। গত 9টা বছর বুকের উপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য।
আর সেই যোগ্যতা দিয়ে মেঘকে আমার করে নেয়ার জন্য। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে আর কি হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তোমারই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করল, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, শুধু বলুন মেঘ কোথায়? আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, মেঘ এখন আর তোমার নেই। কথাটা কানে ঢোকা মাত্র আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের উপর থাকা কাচের জগে শক্ত করে ধাক্কা মেরে মাত্রাতিরিক্ত রাগে চিৎকার করল, মেঘ আমার মানে আমারই, আমৃত্যু মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত হাতের ধাক্কায় পানি ভর্তি কাঁচের জগ সাথে থাকা দুটা গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিঝরা দুচোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমেদ খান। আবিরের হৃৎপিণ্ড ভেঙে চুরে পচনচ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথাও বলতে পারছে না। আবির আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটছে না বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। অকস্মাৎ তেলোপাথারি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো। 2 হাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেয়ে কোথায় বলুন, নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন, ছোট করে বললেন, আবির মাথা ঠান্ডা করো, আমি পারছি না চাচ্চু, মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হবার আগেই আলী আহমদ খান রাগী স্বরে বললেন, ঠিক আছে মরে যাও। মোজাম্মেল খান তপ্তে স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নীরের দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমদ খানও বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালের পার্শ্বদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজস্পূর্ণ কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগেই আলী আহমদ খান আতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেঘকে এনে দিবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এখনই আসতেছে। আলী আহমদ খান আবিরকে যেতে নিলে আবির 2 পা পেছিয়ে তপ্ত স্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন, আবির আমি জানি তুমি এত দুর্বল মনোমানসিকতার ছেলে নও, ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ, তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবিরের 2 চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে, গলা অবধি শুকনো মুখ, তবু জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করল। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করল, চাচ্চু আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই, আমি বড্ড বোকা। যখন 6 বছরের অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল, কখনো আমায় ছেড়ে যেতে পারবা না, আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনোদিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতামও না যে আমার ওকেই লাগবে। হয়তো আমার জীবনটা মেঘকেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মানসম্মানও এভাবে নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আব্বু আমি সত্যি দুঃখিত, আপনার মতো একজন বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম। সবসময় আপনিই বলে এসেছেন, কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয়ে, সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়েই পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের 2 চোখ বেয়ে স্বচ্ছন্দ গতিতে অস্ত্র গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা থানু নীরবে কাঁদছেন। আলী আহমদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছেন না।
বোধ শক্তি হবার পর থেকে আবিরকে কোনোদিনও এইভাবে কাঁদতে দেখেননি তিনি। আলী আহমদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, দৃঢ় মনোমানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছিলেন। আজ আবিরের এই রূপ দেখে নিজেই আপকে উঠছেন। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে। অতি সন্তর্পণে নিজের চোখ মুছে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, 10 মিনিট সময় শেষ। আলী আহমদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হাতে তানভীরকে কল দিচ্ছেন। আলী আহমদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। 1। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনাদ করছেন। অকস্মাৎ আলী আহমেদ খানের নজর মেইন গেটের দিকে পড়ে। মেইন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আঁখিতে উদ্বেগ স্পষ্ট, ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরও কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বুক কপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে দপদপ করে কাঁপছিল। কয়েক সেকেন্ডে এই মস্তিষ্কে একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরও 7-8 মাস আগেই মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ইচ্ছে মতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না, এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছিল না। আলী আহমদ খানের নজর পড়তেই উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় রিভলভার ধরে ঘাড় ঘোরালো। সহসা নজর আটকালো এক অপরূপার পানে। বিষয় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি, কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি। কপালের ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জারবেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরও বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ। মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অবিক্ষুব্ধ হয়ে রইল। অন্য মনস্কতায় আবিরের 2 চোখ দিয়ে তখনও নিরবধি অশ্রু ঝরছে। অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তেই আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটল। আলী আহমেদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির অব্যবহিতভাবে ছুটল। মেঘের ঠিক সামনে গিয়ে 2 হাঁটুতে ভর ফেলে ধপ করে বসে পড়ল। অকস্মাৎ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হস্তে ঝাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করল। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আম্মুর পানে তাকালে সকলে নির্বাক চোখে তাকিয়ে কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন। মেঘের ভেতরে চলমান তোলপাড় সামলে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদুরের স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভিতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত 3-4 দিনে বুকের ভেতর যে ঝড় চলছিল, সেই ঝড়ের সমাপ্তি ঘটছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার উমেদ আবিরের অস্তিত্বকে উদাত্ত করে তুলেছিল। তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে। বুক খুঁড়ে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। অকস্মাৎ তানভীর বাইর থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল, চোখ বেয়ে যদি 1 ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিত মেকআপও নষ্ট হয়, তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি। আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। মেঘ তানভীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করল। তানভীর সামনে গিয়ে যেই ফ্লোর থেকে রিভলভার উঠাতে যাবে, অমনি আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, এটা আমায় দাও। এইটুকু ছেলের হাতেই সব থাকতে হয় না, আজ থেকে এটা আমার কাছেই থাকবে। তানভীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখনই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানভীর রিভলভার বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টামির স্বরে বললেন, ভাইজান, তুমি জানো কেন কিনছিলা আর কত বছর বয়সে কিনছিলা? আমি রাজনীতি করতাম, অনেকের সাথে শত্রুতা ছিল, তাই নিজের নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন আছে, আর আমার মেয়ের জামাইয়ের কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে দিয়ে দিচ্ছি, নিরাপদে রাখতে না পারলে বুঝাবো পরে। তানভীর 2 ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়েই বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দটা কানে বাজতেই আবিরের কান্না কমে এসেছে। আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস। মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরও অনেক আগের থেকেই জামাই ডাকা উচিত ছিল, শুধুমাত্র তোমার মন খারাপ হবে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জে তো সেই কবেই জিতে গেছি আমি।
আলী আহমেদ খান গুরু গম্ভীর কণ্ঠে বললেন, চ্যালেঞ্জে জিতেছিস বলেই তো এতদিন এত খোঁচা দিয়েছিস আমায়, আর আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু আমি তোকে আগেই বলেছিলাম, চ্যালেঞ্জে তুই জিতলেও আমি হার মানব না। দেখলেই তো, আমি হার মানিনি আর মানবও না। আরেকটা কথা, খুশি হইতেছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁচাতে আসিস না। দোয়া কর যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমেদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পেছন পেছন যেতে যেতে শুধালেন, ভাইজান তুমি কি বলতেছ, বুঝিয়ে বলো। তানভীর কিছু বলতে যাবে তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আসিফদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢোকেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবির মেঘকে পেছেই গলা খাকারি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে। মিমদের হই হুল্লোড়ে শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখেছে, চোখ মুখের ইশারায় সেটাই বুঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিয়া খান সবার পেছনে ছিলেন। উনি ভেতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বললেন, কাঁদছিস কেন? আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এত দেরিতে কেন এলে? আর কিছুক্ষণ আগে আসলে ছেলের করুণ পরিণতি দেখতে পারতে, তখন তুমিও ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু, তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বলে বসেন। কারো কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞাসা করেন। যেখানে তোর আব্বু নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশি হওয়ার কথা। তারপরে আমার তোকে নিয়ে একটু ভয় ছিল, তুই রাজি হবে কিনা। তখন তোর আব্বু বলল তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন যেন তুই আসার আগ পর্যন্ত বাসার কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিয়া খান শ্বাস ছেড়ে নিজেকে ধস্ত করে আবিরকে আবারও জিজ্ঞাসা করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল চোখে মালিহা খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিহা খান যে এসবে কিছুই জানেন না, এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকি স্বরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে, তাকে তুমি জিজ্ঞাসা করছো সে বিয়ে করতে রাজি আছে কিনা? কি সুন্দর দৃশ্য! মালিয়া খান কপাল গোটালেন। মোজাম্মেল খানও আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভ্রুকুচকে এগিয়ে গেল সোফার কাছে, পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিয়া খান চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, কিসের 5000 কত মিনিট আর 5000 কত কলের কথা বলছেন? কি হয়েছে? আলী আহমেদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামুনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখব, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করেই বন্ধ করে রেখেছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2-3 বার করে কল দেয়, আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দিবেন। অন্তত পক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকেই পছন্দ করে? মুজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাবি, আমি এই কথাটাই ভাইজনকে গত 1 বছর যাবৎ বুঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। ভাইজান কেমন মানুষ, এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। মালিহা খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরের আরও 3-4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি, মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা, সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ, মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পসেসিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবরেও তার বিশেষ মনোযোগ নেই। যেই মেঘের বিষয়ে কথা ওঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবির হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায়ই মেঘকে নিয়ে শহরে ঘোরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম।
কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলায় উনি বিষয়টা পাত্তাই দেননি, উল্টো আমায় যা খুশি বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল বলে আমিও অনেকদিন ভাইজানকে কিছু বলতে যাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যের পর হয়ে গেছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনেই সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসা, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছে কিনা জানি না, কিন্তু সেদিন আমি আমার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমেদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনো দিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম, তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কেনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে তার কোনো কিছুতেই আমি আবিরকে নিষেধাজ্ঞা দেইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলেও কেন বারণ করি সবসময় সেটাই বোঝাতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালেও অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম, এগুলো তোমরা জানো না, জানো না। ছেলেদের বয়স 25-22 বা তার উপরে গেলেই বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটলের কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরাতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হবার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতায় যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই করেছি। আমার ছেলে আমাকে বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারল না? আমার ছেলের ভালোবাসার কথা অন্য কারো মুখে কেন শুনতে হলো আমায়? আমার বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু, আপনি আপনার জায়গায় ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বলল, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেই সব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলেন যে বাসায় কোন ছেলেটার মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কি কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়ল, মনের টান কমল। তবুও বলবো, আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন আর আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন আর থাকবেন। কিন্তু ওই যে বললাম বন্ধুর মতো, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবু সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেঘকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফুপুর সাথে পরিচয় হয়েছিল। ফুপুর সম্পর্কে, এই বাসার নিয়মনীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়মনীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন, মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন। সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সাথেও ঠিকমতো কথা বলতে সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়মনীতির ভিড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলব। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তার মানে তোমার ফুপ্পির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্যই এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় নিয়েছ। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না, আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হওয়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি যেসব ভেবে ভয় পেয়েছিলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল।
তোমার ফুপ্পির ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজ প্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিতও না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় সেই মেয়ের আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়ত। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমানে যুগ পাল্টে গেছে। প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সব জানতে আর মেনেই নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না, আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মারলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতে মানেননি এটা শিওর। 1 বছর আগে যখন আমি ভাইজানকে বিস্তারিত বলেছিলাম, তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়েক্ট করে সেটাই বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দিবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়াক্ট করলো, সাথে 1 বছরের জন্য বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু বললেও ভাইজান আমায় আড়ালে যাচ্ছে তার কথা শুনিয়েছে। আবির মেয়েকে ওই নজরে দেখে না, পছন্দ করে না, হ্যানতেন আরো অনেক কিছু। তখন আমার ভেতরেও জেদ ঢুকে গেল। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আবির মেয়েকে পছন্দ করে, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায় মিনিবির তাকে আর তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়াক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়াক্ট করলো না, মুখ ফুটে কিছু বললো না। তানভীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলো বিকালে যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতার প্রমাণ পেয়ে গেছিলাম। দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নয়, সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকে কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর ওনাকে জানাই। ওনার কথার আসল মিনিং এটাই ছিল, মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না, পারলে ওনার সামনে প্রমাণ করতাম, নয়তো আবিরকে দোষারোপ করতে না। আমিও সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো, নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাস বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টানা আছে, কিন্তু ভাইজান মানতে পারছেন না। উনি আমার কাছে হেরে গেছেন এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের ওপর ইচ্ছা মতো রাগ ঝাড়লেন। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করেছেন। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়, তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাহিরে যাওয়ার আগের দিন সকালেও ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চায় কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোঁস করতেন। বিশেষ দ্রষ্টব্য, আবির মেঘের গায়ে হলুদ অ্যান্ড বিয়ের দাওয়াত রইল। শপিং আর ডান্স প্র্যাকটিস শুরু করুন।